আগে লেবি কি এটা আচ্ছা, লাইভটা সমস্যার কারণে কেটে গিয়েছিল। তো তোমরা আবার সবাই যুক্ত হও একটু তাড়াতাড়ি, আমরা আজকে ক্লাসটা শুরু করে দেই। এনামুল হাসান, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, সবাই দ্রুত যুক্ত হতে থাকো। নেটটা সব স্লো হওয়ার কারণে একেবারে লাইভটা কেটে গিয়েছিল, সমস্যা নাই। অ্যাগেইন সবাই যুক্ত হয়ে যাও। অ্যাগেইন উই হ্যাভ কাম ব্যাক। সবাই খাতা কলম বের করো, খাতা কলম সবাই বের করো। যে টপিকগুলো নোট করে দেওয়া হবে সবাই খাতায় নোট করবো। ওকে, সবাই খাতা কলম বের করা শুরু করো। ওকে, সবাই খাতা কলম বের করা শুরু করে দাও। যে টপিকগুলো আপনাদেরকে নোট করে দেওয়া হবে সবাই সেই টপিকগুলো নোট করে নেবেন। ওকে, তো আমি আর বেশি দেরি করবো না। এখন ইদ্রিস তোমাদেরকে প্রথমত সিলেবাস দেখাবে। ওকে, তারপরে হচ্ছে বাকি টপিকগুলো আলোচনা করবে। ওকে, তো ঠিক আছে। আচ্ছা, যারা লাইভে ছিল তারা আবার পুনরায় যুক্ত হও একটু তাড়াতাড়ি। আর আমি যেহেতু আগেরটা কেটে গেছে আমিও একটু শেয়ার করে দিই, তো তোমরা আবার লাইভটা পুনরায় শেয়ার করে দাও। আচ্ছা, আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেই। আচ্ছা, প্রথমে যেহেতু সবাই সেকেন্ড সেমিস্টারের বর্তমান ইংলিশ টু নতুন তোমাদের কাছে, তো আমি প্রথমে তোমাদের ইংলিশ টুর যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা নিয়ে আমি প্রথমে আলোচনা করব। তো তোমাদের ইংলিশ টু যে সাবজেক্টটা আছে এই সাবজেক্ট কিন্তু হচ্ছে টোটাল 100 মার্ক, অর্থাৎ এই সাবজেক্টটা হচ্ছে 2 ক্রেডিটের। তো এখন এই 100 মার্কের আসলে তোমাদের কত মার্কের পরীক্ষা দিতে হবে এবং কত মার্ক তোমাদের স্যারের হাতে থাকবে। তো এখানে দেখো যে এই 100 মার্কের মধ্যে তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে কিন্তু 60 মার্ক। তাহলে 100 মার্কের মধ্যে তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে 60 মার্ক, আর বাকি 40 মার্ক কিন্তু তোমার স্যারদের হাতে থাকবে। এখন কথা হচ্ছে যে এই 60 মার্ক আসলে কিভাবে থাকবে আমাদের ইংলিশ টুর মধ্যে। তো এখানে দেখো যে যে 60 মার্ক আছে এই 60 মার্ক আমাদের ওই যে ইংলিশ ওয়ানের মতো 3টা পার্ট থাকবে। তো এখানে পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি। তাহলে প্রথমে যদি পার্ট এ তে আসি, তাহলে পার্ট এ তে তোমার টোটাল থাকবে 15 মার্ক। এখন কথা হচ্ছে যে এই 15 মার্কে কি কি থাকতে পারে, তোমার ইংলিশ টুর যে পার্ট ওয়ান আছে এই পার্ট ওয়ানে কি কি থাকতে পারে, তো সেটা দিয়ে আলোচনা করব। তো এখানে আমি এটা দিলাম যে পার্ট এ, তারপর এখানে তোমার 15 মার্ক, তারপর হচ্ছে পার্ট বি। তো পার্ট বিতে তোমার থাকবে 15 মার্ক, আর পার্ট সি, এই পার্ট সিতে থাকবে তোমার 30 মার্ক। তাহলে টোটাল হচ্ছে তোমার এখানে 60 মার্ক। এখন কথা হচ্ছে ভাইয়া পার্ট এ তে কী কী টপিক থাকবে, পার্ট বিতে কী কী টপিক থাকবে, পার্ট সিতে কী কী টপিক থাকবে, তাই না? তো এখন প্রথমে যদি আমি পার্ট এ তে আসি, তাহলে প্রথমে যদি পার্ট এ তে আসি তাহলে এখানে দেখি যে কি কি থাকতে পারে। তো পার্ট এ তে 1 নাম্বার যেটা থাকবে সেখানে সেটা হচ্ছে এমসিকিউ। এখন কথা হচ্ছে যে এমসিকিউটা আবার কোথা থেকে দেবে। তো তোমার এই পার্ট এর মূল টপিকটা হচ্ছে মূলত সিন প্যাসেজ। তোমার বইয়ের মধ্যে কিন্তু অনেকগুলো সিন প্যাসেজ দেওয়া আছে। তো ওই সিন প্যাসেজগুলো থেকে তোমার প্রথম পার্ট এ যেটা, এই পার্ট এর প্রশ্ন কিন্তু হয়ে থাকবে। তো একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে তোমার পরীক্ষার প্রশ্নের মধ্যে, সেই সিন প্যাসেজ অনুসারে কিন্তু তোমাকে অ্যান্সার করা লাগবে।
তাহলে তোমার পার্ট এর 1 নম্বরে থাকবে হচ্ছে এমসিকিউ। তাহলে 1 নম্বরে কি থাকবে? এমসিকিউ থাকবে। তো এই এমসিকিউ এ কিন্তু তোমার 4 মার্ক থাকবে। তাহলে এখানে তোমার কত মার্ক থাকলো? 4 মার্ক। আর এই এমসিকিউগুলোর অ্যান্সার কোথা থেকে দিতে হবে? এই এমসিকিউগুলোর অ্যান্সার কিন্তু তোমাকে সিন প্যাসেজ থেকে দিতে হবে। এখন তোমার বইয়ের মধ্যে তো অনেকগুলো সিন প্যাসেজ আছে, এতগুলো তো পড়াও সম্ভব না, তাই না? তো আমাদের যে সাজেশন বইটা আছে, এই সাজেশন বইয়ে কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটা সিন প্যাসেজ দেওয়া আছে। তো যারা আমাদের কোর্সের মধ্যে আসো তাদেরকে তো সাজেশন বইটা ফ্রি দেওয়া হচ্ছে, তোমরা ওই সিন প্যাসেজগুলো পড়লেই কিন্তু ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। আর যারা কোর্সে ভর্তি হও নাই তারা ভর্তি হতে পারো, অথবা আমাদের সাজেশন বইটাও কিনে নিতে পারো। তাহলে দেখো যে এখানে তোমার যে সিন প্যাসেজটা আছে, এই সিন প্যাসেজ থেকে 1 নম্বরে থাকবে এমসিকিউ, যেটা 4 মার্ক থাকবে। তারপর 2 নাম্বার, যেটা 2 নম্বরে তোমার এখানে থাকবে শর্ট কোশ্চেন। তাহলে 2 নম্বরে কি থাকবে? শর্ট কোশ্চেন থাকবে। এখন এই শর্ট কোশ্চেনটাও কিন্তু তোমার ওই সিন প্যাসেজ থেকে একদম ইজি প্রশ্ন কিন্তু থাকবে। তুমি জাস্ট ইংলিশে একটু ভালো হলেই কিন্তু তুমি তোমার সিন প্যাসেজটা থেকে শর্ট কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারবা। তো এখানে তোমার 4টা শর্ট কোশ্চেন থাকবে, 4টাতে 4 মার্ক থাকবে। এরপর 3 নাম্বার, যেটা এই 3 নাম্বারে তোমার থাকবে ট্রু ফলস। 3 নাম্বারে থাকবে ট্রু ফলস। এখন এই ট্রু ফলসটা কি? এটা তো তোমরা সম্ভবত ক্লাস 5-এও পড়ছিলা। আচ্ছা, যদি না পড়ে থাকো তবুও দেখো, ট্রু ফলস এই বিষয়টা হচ্ছে মূলত তোমার সিন প্যাসেজ থেকে কয়েকটা সেন্টেন্স প্রশ্নের মধ্যে লিখে দেবে। তোমাকে বুঝতে হবে যে যে সেন্টেন্সটা লিখে দিয়েছে সেটা আসলে সত্য নাকি মিথ্যা। যদি ওই সেন্টেন্সটা সত্য হয়ে থাকে সিন প্যাসেজের আলোকে, তাহলে তোমাকে অ্যান্সারের ক্ষেত্রে কী লেখা লাগবে? ধরো যে ট্রু ফলসের এ নাম্বার একটা সেন্টেন্স দেওয়া আছে, তো এই সেন্টেন্সটা যদি সত্য হয়, মানে সিন প্যাসেজ অনুসারে যদি সত্য হয়, তাহলে তুমি এখানে কি লিখে দিবা? ট্রু লিখে দিবা। এইটুকু লিখে দিলেই কিন্তু অ্যান্সার শেষ। তারপর ধরো যে বি নাম্বারে আসলো, তো বি নাম্বারে আসার পর ধরো যে বি নাম্বারে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেই সেন্টেন্সটা ধরো যে মিথ্যা, তো তখন কি করবা? তখন এখানে ফলস লিখে দিবা। তো ফলস লিখে দেওয়ার পর তোমার আর একটা কাজ, সেটা হচ্ছে এখানে তোমার সঠিক বাক্যটা লিখতে হবে। তাহলে ট্রু ফলসের বিষয়টা তো বোঝাতে পারলাম। তোমার যদি সেন্টেন্সটা সঠিক হয় সরাসরি ট্রু লিখে দেবে, অ্যান্সার শেষ। আর যদি ফলস হয় তাহলে ফলস লেখার পর তোমার কারেক্ট অ্যান্সারটা কিন্তু লিখে দিতে হবে। তো এটাই হচ্ছে ট্রু ফলসের বিষয়। এই ট্রু ফলসে তোমার 4টা থাকবে, তো সেখানে 4টার মধ্যে তোমার 4 মার্ক থাকবে। এখন কথা হচ্ছে যে এই যে 3 নাম্বার যে টপিকটা, এই ট্রু ফলস কিন্তু প্রতিবার আসে না। তোমার দেখা যায় যে একটা সেমিস্টার ফাইনালে তোমার ট্রু ফলস আসলো, আর একটা জায়গায় কিন্তু ট্রু ফলস আসে না। তো তখন কি আসতে পারে? তখন কিন্তু এখানে তোমার ফিল ইন দ্য গ্যাপস আসে। ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন দ্য গ্যাপস। তাহলে 3 নাম্বারের যে টপিকটা, এই 3 নাম্বার টপিকে তোমার ট্রু ফলস থাকতে পারে অথবা ফিল ইন দ্য গ্যাপস থাকতে পারে। এটা এক এক সময় এক এক রকম দেয় আর কি। তো এখানে হচ্ছে তোমার টোটাল হচ্ছে 4 মার্ক। এরপর 4 নাম্বারে থাকে তোমার সামারি রাইটিং। 4 নাম্বারে কি থাকে? সামারি রাইটিং। তো সামারি রাইটিং কি সেটা তো জানো, যে সিন প্যাসেজে তোমার যে তথ্যগুলো দেওয়া আছে বা সিন প্যাসেজে যে কথাগুলো বলা আছে, ওইটার মূল ভাবটা তোমাকে জাস্ট 3 থেকে 4 লাইনের মধ্যে এক্সপ্লেন করে দিতে হবে। 3 থেকে 4 লাইনের মধ্যে ওই মূল ভাবটা তোমার প্রকাশ করে দিতে হবে। এটাই হচ্ছে মূলত সামারি রাইটিং। তো এই সামারি রাইটিংয়ে এখানে তোমার থাকে 3 মার্ক। তাহলে দেখো যে টোটাল এখানে কিন্তু আসলো তোমার 15 মার্ক। টোটাল কত আসলো? 15 মার্ক। আবার অনেক সময় দেখা যায় যে তোমার এই যে উপরে যে 3টা টপিক আছে, এই 3টা টপিকের যে কোনো 2টা থেকে 1 মার্ক করে কেটে 2 মার্ক কিন্তু এই সামারিতে অ্যাড করা হয়। অর্থাৎ তখন সামারিতে 5 মার্ক থাকে, আর এই 4 মার্ক এইগুলার যে কোনো 2টাতে 3 মার্ক করে থাকে। তো এইভাবেও কিন্তু প্রশ্নটা হয়। তো পার্ট এতে মূলত এইভাবে তোমার পরীক্ষার মধ্যে আসে। কোনো সময় দেখা যাবে যে ট্রু ফলসের জায়গায় ফিল ইন দ্য গ্যাপস আসছে, বা ফিল ইন দ্য গ্যাপসের জায়গায় ট্রু ফলস আসছে, আর বাকি সবগুলা কিন্তু ঠিকই থাকে। প্রতিবার তুমি যদি পরীক্ষা দাও তোমার এভাবেই আসবে। আর সিন প্যাসেজ তোমার বইয়ে যতগুলো আছে এতগুলো পড়ার দরকারও হয় না, জাস্ট কয়েকটা আছে, কয়েকটা পড়লেই কিন্তু কমন আসে। আমাদের সাজেশনে কিন্তু দেওয়াই আছে, আমাদের কোর্সে যারা স্টুডেন্ট আছে তাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে পার্ট এটা বোঝাতে পারছি কিনা? পার্ট এটা সবার ক্লিয়ার কিনা? পার্ট এটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও। পার্ট এটা সবার ক্লিয়ার কিনা? সবাইকে পার্ট এটা বোঝাতে পারছি কিনা একটু দ্রুত জানাও। মেহেদি হাসান মুন্না, জি ভাইয়া। আজমির হোসেন ক্লিয়ার। নাহিদ চৌধুরী ক্লিয়ার। নাফিস নওয়াল ক্লিয়ার।
আশিকুর রহমান আকাশ ক্লিয়ার, ওয়াসিফুল ইসলাম জি ভাইয়া, ফারাদ মিয়া ক্লিয়ার। আচ্ছা, সবাই যারা যুক্ত আসো একটু কাইন্ডলি লাইভটা তোমরা শেয়ার করে দিবা, যাতে তোমার যে ফ্রেন্ডগুলো আছে সেই ফ্রেন্ডগুলো যাতে আজকের লাইভটা দেখতে পারে, ঠিক আছে? তাহলে তোমার ফ্রেন্ডরাও যেন লাইভটা দেখতে পারে, তো তাদের দেখার সুবিধা করে দেওয়ার জন্য তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও। টিএস নিবির ক্লিয়ার, ইয়াসিন আরাফাত ক্লিয়ার। আচ্ছা, সবার তাহলে মোটামুটি ক্লিয়ার। তাহলে এখন পার্ট বিতে চলে যাই আমরা। আচ্ছা, পার্ট বি হচ্ছে তোমার ইংলিশ ওয়ানের মতোই, পার্ট বিতেও কিন্তু সম্পূর্ণ গ্রামার পার্ট, আর এই গ্রামার পার্টেও কিন্তু তোমার 15 মার্ক থাকবে। তাহলে গ্রামার পার্টে তোমার কত মার্ক থাকতেছে? 15 মার্ক। তাহলে এই 15 মার্কের মধ্যে তোমার এক নাম্বার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। তাহলে 1 নাম্বার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, এটা কিন্তু পার্ট বি নিয়ে আলোচনা করতেছি। তাহলে পার্ট বি, তো এই পার্ট বিতে 1 নাম্বারে থাকবে রাইট ফর্ম অফ ভার্বস। এরপরে তোমার আরও থাকবে হচ্ছে ভয়েস সেন্স, এটা থাকবে। আচ্ছা, তার আগে আমি এটা একটু আলোচনা করে নেই যে রাইট ফর্ম অফ ভার্ব যেটা দেওয়া আছে, তোমরা কিন্তু ইংলিশ ওয়ানেও পড়ে যাচ্ছ, আর ইংলিশ ওয়ানের কিন্তু মেগা ক্লাসে আমি রাইট ফর্ম অফ ভার্বসটা পড়াইছিলাম। তো এখানে দেখো যে রাইট ফর্ম অফ ভার্বস, এখানে তোমার 2 মার্ক থাকবে। তোমার এখন রাইট ফর্ম অফ ভার্বস তোমার 4টা থাকতে পারে, তোমার যে 4টা দেওয়া থাকে একটাতে করে হাফ মার্ক করে থাকবে, এখানে টোটাল কিন্তু তোমার 2 মার্ক থাকবে। তাহলে তোমার রাইট ফর্ম অফ ভার্বে থাকবে 4টা প্রশ্ন, কিন্তু প্রত্যেকটাতে হাফ করে থাকবে, সো টোটাল হচ্ছে 2 মার্ক। এখন এই রাইট ফর্ম অফ ভার্বটা তোমার কিন্তু সেন্টেন্স আকারে বেশিরভাগ আসে, বাট এই যে তোমার লাস্ট যে 3টা পরীক্ষা, এই 3টা পরীক্ষার মধ্যে একটাতে শুধু তোমার প্যাসেজ আকারে আসছিল, বাট বাকি সবগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার সেন্টেন্স আকারে আসছে। সুতরাং রাইট ফর্ম অফ ভার্বসটা সেন্টেন্স আকারে পড়লেই কিন্তু হয়ে যাবে। আর রাইট ফর্ম অফ ভার্বসের যে বিস্তৃতিটা, এটা আমরা অবশ্যই আলোচনা করব। তারপর দেখো যে ভয়েস সেন্স, এই ভয়েস সেন্সের ক্ষেত্রেও কিন্তু তোমার ওই সেম জিনিস, যে তোমার এখানে 4টা থাকে, তো 4টার প্রত্যেকটাতে হাফ মার্ক করে থাকে, তাহলে 4টা মিলে টোটাল হয় 2 মার্ক। তো এটা হচ্ছে গ্রামার পার্টের একটা অংশ। তারপর 3 নম্বরে যেটা তোমাদের থাকে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জিনিসটা আসলে কি? তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা তোমার 2টাও থাকতে পারে, 4টাও থাকতে পারে। এখন কথা হচ্ছে ভাই এটা কিভাবে থাকে, তো এটা কিভাবে থাকে সেটা একটু দেখাচ্ছি। তোমার এখানে একটা সেন্টেন্স লেখা থাকবে, যেমন ধরো আমি এইটা দিলাম যে আই অ্যাম গোয়িং, তারপর ধরো যে এখানে ফাঁকা রাখলো, তারপর হচ্ছে স্কুল। তো এখানে আই অ্যাম গোয়িং, তারপর এখানে দেখো যে একটা কিন্তু প্রিপোজিশন বসে, সেই প্রিপোজিশনটা কি বসবে সেইটাই আমাদেরকে মূলত বসাতে হবে। তাহলে আই অ্যাম গোয়িং টু স্কুল। তো এভাবে তোমার 2টা সেন্টেন্স থাকতে পারে বা 4টা সেন্টেন্সও থাকতে পারে। তোমার ওই প্রিপোজিশনের জায়গাগুলোতে সঠিক প্রিপোজিশনটা বসাতে হবে। কারণ সঠিক প্রিপোজিশনটা বসানোর জন্য কি করা লাগবে, কয়েকটা প্রিপোজিশন সম্পর্কে মোটামুটি ভালো ধারণা রাখতে হবে। প্রিপোজিশনের তো অভাব নাই, অনেক প্রিপোজিশন আছে, এতগুলো তো পড়াও সম্ভব না। তোমাদের 10 থেকে 12টা প্রিপোজিশন পড়লেই কিন্তু হয়ে যাবে। আর এই 10-12টা প্রিপোজিশন আসলে কোনটা পড়বো আমাদের সাজেশন বইয়ের মধ্যে দেওয়াই আছে। আর যখন আমরা প্রিপোজিশনটা করাবো তখন অবশ্যই সেই প্রিপোজিশনগুলো কিন্তু সলভ করে দেওয়া হবে, আর কোন প্রিপোজিশনটা কোথায় বসে সেটাও কিন্তু করে দেওয়া হবে। আচ্ছা,
তারপরে তোমাদের যেটা থাকে সেটা হচ্ছে মেক সেন্টেন্স উইথ, তাহলে মেক সেন্টেন্স উইথ ফ্রেশ অ্যান্ড আইডমস। আচ্ছা, তাহলে এই জিনিসটা আসলে কি? 4 নাম্বারটা বলছে যে মেক সেন্টেন্স, অর্থাৎ একটা বাক্য তৈরি করতে হবে কিসের মাধ্যমে? ফ্রেশ এবং আইডমের মাধ্যমে। তাহলে কতগুলা ফ্রেশ আছে তোমার বইয়ের মধ্যে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এই ফ্রেশগুলা যেগুলো আছে এই ফ্রেশগুলা ব্যবহার করে তোমাকে নতুন একটা সেন্টেন্স গঠন করা লাগবে। তো এখানে তোমার কিন্তু থাকে 2টা প্রশ্ন, এই 2টা প্রশ্নের মধ্যে এখানে থাকে তোমার 2 মার্ক, তাহলে এখানে থাকতেছে তোমার 2 মার্ক, এখানেও থাকতেছে 2 মার্ক। তাহলে এটা কিভাবে থাকলো? তোমার 2টা ফ্রেশ লিখে দেওয়া থাকবে, এই 2টা ফ্রেশ অনুযায়ী তোমাকে 2টা সেন্টেন্স তৈরি করা লাগবে। এটাই হচ্ছে মূলত ফ্রেশ অ্যান্ড আইডমসের বিষয়টা। তাহলে দেখো যে এখানে আমার কত আসলো, 4টাতে টোটাল 8 মার্ক আসলো। এরপর দেখা যে আর কি থাকতে পারে আমাদের এখানে, তাহলে গ্রামার পার্টে আর একটা থাকতে পারে, সেটা হচ্ছে পাংচুয়েশন। তাহলে আরেকটা কি থাকে? পাংচুয়েশন থাকে। এই পাংচুয়েশনটা তো জানো সবাই কি, যে কোথায় আসলে বড় হাতের বড় অক্ষর বসে, কোথায় আসলে ছোট অক্ষর বসে, কোথায় আসলে কোন চিহ্নটা ব্যবহৃত হয়, এই জিনিসগুলোর ব্যবহারই হচ্ছে মূলত পাংচুয়েশন। এখানেও তোমার 2 মার্ক থাকে, তাহলে তোমার পাংচুয়েশনেও কত মার্ক থাকতেছে? 2 মার্ক থাকতেছে। আচ্ছা দেখো, এই পর্যন্ত সমস্যা আছে নাকি কারো? কোনো এই যে 5টা টপিক বলা হইলো, 5টা টপিকের কোনো টপিক আসলে বুঝতে সমস্যা আছে কিনা? এই যে 5টা টপিক বললাম, কোনো টপিক আসলে তোমাদের বুঝতে সমস্যা আছে কিনা? আর সবাই একটু কমেন্টে অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে একটু প্রয়োজনীয় কথা বলো, যে আসলে তোমাদের এই যে 5টা টপিক ক্লিয়ার কিনা তোমাদের। আচ্ছা মিস্টার ইঞ্জিনিয়ার, 3 নাম্বারটা, আচ্ছা 3 নাম্বারটা বলা হয়েছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে তোমার একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সে প্রিপোজিশনের জায়গাটা ফাঁকা রাখা হবে, তোমাকে সঠিক প্রিপোজিশনটা বসাতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুমি কিন্তু এসএসসিতেও করে আসছো, তোমার ইংলিশ গ্রামারের 1 নাম্বার যেটা ছিল, ইংলিশ সেকেন্ড পেপারের 1 নাম্বার প্রশ্নের মধ্যে কিন্তু তোমার আর্টিকেল ছিল, তারপরে 2 নাম্বারটা সম্ভবত প্রিপোজিশন ছিল। তো তোমার একটা সেন্টেন্স থাকবে, ওই সেন্টেন্সের প্রিপোজিশনের জায়গাটা ফাঁকা রাখা হবে, সেখানে সঠিক প্রিপোজিশনটা তোমাকে বসাতে হবে। নাহিন ইহু চৌধুরী ক্লিয়ার। মোস্তাকিম মোহতাসিন বলছে 4 নাম্বারটা আরেকবার বোঝান। তারপর হচ্ছে তাবাসসুম ইসলাম, ইশতিয়াক আহমেদ 4 নাম্বারটা। আচ্ছা সবার 4 নাম্বারটা একটু সমস্যা, তাই না? আচ্ছা দেখো এখানে ভালো করে দেখো, তোমাকে এখানে বলছে যে মেক এ সেন্টেন্স উইথ ফ্রেশ অ্যান্ড আইডম, অর্থাৎ তোমাকে সেন্টেন্স তৈরি করা লাগবে ফ্রেশের মাধ্যমে। তোমার ফ্রেশ দেওয়া থাকবে, সেই ফ্রেশ অনুযায়ী তোমাকে সেন্টেন্স একটা তৈরি করা লাগবে। তোমাদের একটা কমন ফ্রেশ দেই, যেমন ধরো যে তোমার পরীক্ষার মধ্যে দেওয়া থাকলো ক্যাটস অ্যান্ড ডগস, তাহলে ক্যাটস অ্যান্ড ডগস, এটা মানে সবাই জানো তো নাকি? ক্যাটস অ্যান্ড ডগস মানে কি? মুষলধারে বৃষ্টি হওয়া, তাই না? তাহলে এই যে একটা ফ্রেশ দেওয়া আছে, তোমাকে মূলত এই ফ্রেশ অনুসারে সেন্টেন্স তৈরি করা লাগবে। তাই তোমার প্রশ্নের মধ্যে কি থাকবে? এই ফ্রেশটা দেওয়া থাকবে, তোমাকে অ্যান্সারের ক্ষেত্রে এই ফ্রেশ ব্যবহার করে সেন্টেন্স লিখতে হবে। তাহলে আমি এখানে কি লিখতে পারি? ইট হ্যাজ বিন রেইনিং cats and dogs for 2 hours, তাহলে ফর 2 আওয়ার্স, তাহলে 2 ঘন্টা যাবত কি হচ্ছে? মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এটাই হচ্ছে মূলত ফ্রেশের ব্যবহার। তোমার একটা ফ্রেশ দেওয়া থাকবে, সেই ফ্রেশ অনুযায়ী সেন্টেন্স লেখা লাগবে। আচ্ছা সবার ক্লিয়ার কিনা এখন? সবার ক্লিয়ার তো নাকি?
আশিকুর রহমান, জি ভাইয়া ক্লিয়ার। ওয়াহিদ ইসলাম ক্লিয়ার। আচ্ছা, সবার তাহলে 4 নাম্বারটা ক্লিয়ার। তাহলে এখন দেখি যে এরপরে কি আছে। আমাদের তো 8 মার্ক হইলো, তাই না? এরপর আর কি কি টপিক থাকতে পারে দেখো। 6 নম্বরে তোমার থাকতে পারে কমপ্লিটিং সেন্টেন্স। তাহলে কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স জিনিসটা আসলে কি? কমপ্লিটিং সেন্টেন্স মানে হচ্ছে তোমার কোনো একটা সেন্টেন্সের ধরো যে অর্ধাংশ বা সামান্য একটু অংশ দেওয়া থাকবে, তোমার সেন্টেন্সটাকে কমপ্লিট করে দিতে হবে। তাহলে কি বললাম, যে কোনো একটা সেন্টেন্সের অর্ধেক অংশ থাকবে বা সামান্য একটু অংশ দেওয়া থাকবে, তোমাকে ওই সেন্টেন্সটা কি করা লাগবে? সম্পূর্ণ করে দেওয়া লাগবে। তো এইরকম কী রকম হতে পারে? যেমন ধরো যে দেওয়া থাকলো যে ইট ইজ আই, তাহলে কি দেওয়া থাকলো? ইট ইজ আই। তাহলে ইট ইজ আই এর পর আমি কি লিখতে পারি বলো তো দেখি, তোমরা নিজেরাই চিন্তা করো। ইট ইজ আই, এখন কি লেখা যায়? ইট ইজ আই মানে এটাই আমি। একটু বাংলায় চিন্তা করো, এটাই আমি। এরপর তুমি বাংলায় তোমার ইচ্ছা মতো যে কোনো বাংলা ভাষায় অ্যাড করে দিতে পারো। মানে এটার সাথে সম্পর্কপূর্ণ যে কোনো তুমি একটা বাক্য এখানে অ্যাড করে দিতে পারো। তোমার বাংলা, তুমি বাংলায় চিন্তা করো, যে কোনো কিছু দিতে পারো। তাহলে এখন ইট ইজ আই হু অ্যাম, তাহলে ইট ইজ আই তারপর কি বলবে? হু, মানে যে। এখন আমাদের কিন্তু কতগুলো নিয়ম করা লাগবে। যেমন যদি হুর সামনে তোমার সাবজেক্ট থাকে, তাহলে হুর পরবর্তীতে আমি যে আসলে অক্সিলারি ভার্বটা বসাবো, সেই অক্সিলারি ভার্বটা কিন্তু হুর পূর্বের সাবজেক্ট অনুযায়ী হয়। তাহলে কার সাবজেক্ট অনুযায়ী হয়? হুর পূর্বের সাবজেক্ট অনুযায়ী কিন্তু হয়। তো এখানে তোমার কমপ্লিটিং সেন্টেন্সের কিন্তু কিছু রুলস আছে, সেই রুলসগুলো তোমাকে পড়া লাগবে। অথবা তুমি যদি রাইট ফর্ম অফ ভার্বসের রুলসগুলো পড়ো, তাহলে দেখা যাবে যে তোমার কমপ্লিটিং সেন্টেন্সের প্রায় অনেকগুলো রুলস কিন্তু হয়েই যাবে। তাহলে এখানে দেখো যে ইট ইজ আই হু, তারপর এখন আমি যে সাহায্যকারী ভার্বটা নেব সেটা কার অনুপাতে, কার উপর ভিত্তি করে নেব? এই সাবজেক্টের উপর ভিত্তি করে নেব। তাহলে আমি এখানে লিখতে পারি যে হু অ্যাম এ বয়, তাহলে এটাই আমি, যে একজন বালক। তাহলে এভাবে আমরা বাক্য পূর্ণ করতে পারি। অথবা ধরো যে তোমার আর একটা উদাহরণ দেওয়া আছে যে ইফ ইউ রিড, তাহলে ইফ ইউ রিড যদি তুমি পড়ো, তাহলে যদি তুমি পড়ো, তাহলে এখানে এরপরে আমি কি বলতে পারি? তুমি বাংলায় চিন্তা করো, বাংলা ভাষায় তোমার যা মাথায় আসবে সেটাকেই শুধু ইংলিশে কনভার্ট করে দিবা। তাহলে যদি তুমি পড়ো তাহলে তো জানতে পারবা, তাই না? কোনো কিছু যদি পড়ো তাহলেই তো জানতে পারবা। তাহলে তুমি এখানে লিখতে পারো ইফ ইউ রিড ইউ উইল নো। বা তুমি ধরো যে লিখতে পারো যে ইউ উইল গেইন নলেজ, এটাও লিখতে পারো ইউ উইল গেইন নলেজ। তাহলে ইফ ইউ রিড ইউ উইল গেইন নলেজ, অর্থাৎ তুমি যদি তুমি পড়ো তাহলে তুমি কি জ্ঞান অর্জন করবা। তো এরকম তোমার এরপরে তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো বাংলা ভাষার বাংলা বাক্য তৈরি করে সেটাকে ইংলিশে কনভার্ট করে লিখে দিতে পারো। এটাই হচ্ছে মূলত কমপ্লিটিং সেন্টেন্স। তাহলে কমপ্লিটিং সেন্টেন্সটা কি? তোমার কোনো একটা সেন্টেন্সের কিছু অংশ দেওয়া থাকবে, তোমার বাকিটাকে কি করে দেওয়া লাগবে? কমপ্লিট করে দেওয়া লাগবে। এখন এখানে দেখো যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার কমপ্লিটিং সেন্টেন্সটা কিন্তু প্রতি বছর আসে না। মাঝে মাঝে দেখা যায় যে এখানে ডাব্লিউএস কোশ্চেন আসে। তাহলে মাঝে মাঝে কি আসে? ডাব্লিউএস কোশ্চেন আসে। আচ্ছা, এখানে দেখি অনেকেই অ্যান্সার দিয়ে দিয়েছে। আচ্ছা, মুস্তাকিম হোসেন হু অ্যাম এ ভেরি গুড বয়, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, জাবের আহমেদ ফাহাদ হু অ্যাম এ স্টুডেন্ট, হ্যাঁ এটাও ঠিক আছে। আচ্ছা, পরের যেটা জাবের আহমেদ বলছে ইউ উইল লার্ন মোর, হ্যাঁ অবশ্যই ঠিক আছে। তারপর হচ্ছে মেহেদি হাসান মুন্না তবেই পাবে সফলতা, হ্যাঁ এটা ইংলিশে কনভার্ট করলেই হয়ে যাবে। মুইন বিল্লাহ হু অ্যাম এ ইঞ্জিনিয়ার। তারপর সোহান বিল্লাহ তাহলে তুমি ভালো রেজাল্ট করবে। আচ্ছা, এখানে অনেকেই সঠিক অ্যান্সার, সবাই সঠিক অ্যান্সার দিয়েছে প্রায়। আচ্ছা, আচ্ছা মুইন বিল্লাহ বি পার্টে কতটা কোশ্চেন থাকে?
আচ্ছা বি পার্টে তো সম্পূর্ণটা আলোচনা করতেছি, আলোচনাটা শেষ হলে বুঝতে পারবো যে কয়টা প্রশ্ন থাকে। আচ্ছা কমপ্লিটিং সেন্টেন্সে একজন প্রশ্ন করছে কয়টা প্রশ্ন থাকে। কমপ্লিটিং সেন্টেন্সে তোমার 2টা থাকে, এই 2টার মধ্যে তোমার থাকে 2 মার্ক। তাই 2টার মধ্যে কত মার্ক থাকে? 2টার মধ্যে 2 মার্ক থাকে। আর তোমার পাংচুয়েশন কই গেল? এই পাংচুয়েশনে সম্ভবত 3 মার্ক থাকে, পাংচুয়েশনে সম্ভবত 3 মার্ক থাকে। আচ্ছা এখন এই কমপ্লিটিং সেন্টেন্সে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে তোমার মাঝে মাঝে কমপ্লিটিং সেন্টেন্স না দিয়ে ডাব্লিউএস কোশ্চেন দেয়। তাহলে কি দেয়? মাঝে মাঝে ডাব্লিউএস কোশ্চেন অ্যাড করে দেয়। তাহলে যদি কমপ্লিটিং সেন্টেন্স না আসে তাহলে এই জায়গায় কি অ্যাড করে দিতে পারে? ডাব্লিউএস কোশ্চেন অ্যাড করে দিতে পারে। ডাব্লিউএস কোশ্চেন জিনিসটা আসলে কি? ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে তোমাকে কোনো একটা সেন্টেন্স লিখে দেবে, তোমার ইচ্ছা মতো সেই সেন্টেন্সটাকে কি করবা? প্রশ্নে রূপান্তর করবা। এখন ডাব্লিউএস কোশ্চেন বলতে তুমি তো যে কোনো প্রশ্ন করতে পারবা না। ডাব্লিউএস কোশ্চেন বলতে সেই প্রশ্নটা হবে যেই প্রশ্নে আসলে ডাব্লিউএস থাকবে। এখন ডাব্লিউএস তো আবার অনেক প্রশ্ন থাকে না। আমি ইংলিশ 1-এ যখন ডাব্লিউএস কোশ্চেন পড়াইছি সেখানে তো বলেই দিছি যে ডাব্লিউএস কোশ্চেনে আসলে কি কি শর্তগুলো কাজ করে। প্রথম শর্তটা হচ্ছে তুমি যে কোশ্চেনটা করবা সেই কোশ্চেনের অ্যান্সার যেন হ্যাঁ অথবা নার মাধ্যমে না হয়, তোমাকে যেন অ্যান্সারে কোনো কিছু বলা লাগে। তো এইরকম প্রশ্ন করাকে মূলত বলা হয় ডাব্লিউএস কোশ্চেন। তাহলে তোমার কোনো একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সটাকে কি করা লাগবে? প্রশ্নে রূপান্তর করা লাগবে। তো এটাই হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। তারপর দেখো যে 7 নম্বরে যেটা থাকে, 7 নম্বর হচ্ছে মেক আ সেন্টেন্স। এটা কিন্তু একদম ইজি। মেক আ সেন্টেন্স উইথ স্ট্রাকচার। তাহলে উইথ কি? স্ট্রাকচার। তাহলে তোমার একটা গঠন দেওয়া থাকবে, সেই গঠন অনুযায়ী সেন্টেন্স তৈরি করা লাগবে। এটা কি রকম ভাইয়া? আচ্ছা দেখো আমি দেখাচ্ছি। ধরো যে তোমাকে বলা আছে এরকম যে 1 নম্বরে, তাহলে প্রথমে কি? সাবজেক্ট, পরে ধরো যে অক্সিলারি ভার্ব, তারপরে ধরো যে তোমার এখানে ধরো যে মেইন ভার্ব দিয়ে দিলাম। আচ্ছা মেইন ভার্ব, তারপর ধরো যে এক্সটেনশন, এইরকম তোমার একটা গঠন দেওয়া থাকবে। এই গঠন অনুসারে তোমাকে একটা সেন্টেন্স তৈরি করা লাগবে। তাহলে বোঝো বিষয়টা ভালো করে। তোমাকে 7 নম্বরে বলছে মেক আ সেন্টেন্স উইথ স্ট্রাকচার। আচ্ছা যারা বুঝতে পারছো তারা কমেন্টে অ্যান্সারটা দিয়ে দাও, মানে তোমরা তোমাদের মতো করে সেন্টেন্স তৈরি করে যেখানে গঠনটা এরকম থাকবে। আচ্ছা তাহলে মেক আ সেন্টেন্স উইথ স্ট্রাকচার, অর্থাৎ এই গঠন অনুসারে তোমাকে সেন্টেন্স তৈরি করা লাগবে। তাহলে এমন একটা সেন্টেন্স তৈরি করা লাগবে যেই সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, মেন ভার্ব থাকবে, আর কি থাকবে? এক্সটেনশন, মানে আরও অন্য কিছু থাকতে পারে, তুমি তোমার ইচ্ছা মতো বাড়তি আরও যা কিছু যোগ করে দিতে পারো। কিন্তু মূল বিষয় হচ্ছে তোমার এই জিনিসগুলো থাকতে হবে। এখন আমি এটা কিভাবে করতে পারি? তাহলে প্রথমে আমি কি নেব? সাবজেক্ট নেব। এখন সাবজেক্ট আমি যে কোনো কিছু নিতে পারি। তাহলে ধরো যে সি নিলাম, তাহলে সাবজেক্ট সি নিলাম। তাহলে অক্সিলারি ভার্ব নেব, তাহলে অক্সিলারি ভার্ব। এখন ধরো যে অক্সিলারি ভার্বটা তোমার কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট, সবগুলোতে কিন্তু তোমার কি আছে? অক্সিলারি ভার্ব আছে। এখন তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো টেন্সে লিখতে পারো। তাহলে এখন ধরো যে আমি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখলাম, তাহলে শি হ্যাজ। তাহলে হ্যাজটা কি? হ্যাজটা কিন্তু একটা অক্সিলারি ভার্ব। তাহলে কিন্তু দেখো অক্সিলারি ভার্ব হয়ে গেল, সাবজেক্টও কিন্তু হয়ে গেল। এখন আমাকে কি করা লাগবে? মেইন ভার্ব নিতে হবে। তাহলে হ্যাজের পর মেইন ভার্বের কি বসে? পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে শি হ্যাজ বট। তাহলে বাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বট। তাহলে বট আ কার। তাহলে সে একটা গাড়ি কিনলো বা সে একটা গাড়ি কিনছে। তাহলে এখানে দেখো যে আমি যে সেন্টেন্সটা তৈরি করলাম, এই সেন্টেন্সে দেখো যে সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব আছে, মেইন ভার্ব আছে, এক্সটেনশন আছে, মানে বাকি অংশ আর কি, অতিরিক্ত অংশগুলোও আছে। ঠিক আছে? তাহলে এইরকম তোমাকে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তৈরি করা লাগবে। তাহলে এখানেও থাকবে তোমার হচ্ছে 2 মার্ক। তাহলে দেখো যে এখানে টোটাল হচ্ছে তোমার 15 মার্ক। তাহলে এইটা হচ্ছে তোমার গ্রামার পার্ট। এই গ্রামার পার্টে এই 15 মার্ক থাকবে। তাহলে দেখো যে গ্রামার পার্টের যে 7টা টপিক আছে, এটা সহ হচ্ছে 8টা। এই টপিকগুলার কোনোটা বুঝতে তোমাদের সমস্যা আছে কিনা, আর আমি বি পার্টটা ভালোভাবে বোঝাতে পারছি কিনা। আচ্ছা পাপন সেন, আই এম ইটিং রাইস, হ্যাঁ ঠিক আছে।
তারপর হচ্ছে রাশেদ, হি হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হ্যাঁ এটাও ঠিক আছে। তারপর হচ্ছে অপূর্ণতা, আই অ্যাম রিড আ বুক, আই অ্যাম রিড আ বুক হবে না, অ্যামের পর রিডের সাথে আইএনজি যুক্ত করা লাগবে। তারপর হচ্ছে তোমার লাবিব ইসলাম, দ্য হি ইজ গোয়িং দ্য ওয়ার্ক, এটা তো সেন্টেন্স হয় নাই। আচ্ছা, তারপর সুমাইয়া জাহান, হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ এটা হয় নাই তো, কারণ তোমার সাবজেক্ট আছে, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব আছে, কিন্তু মেইন ভার্ব তো নাই, এটা হবে না। আচ্ছা, আশিকুর রহমান আকাশ, অল ক্লিয়ার ভাইয়া। মেহেদি হাসান মুন্না ক্লিয়ার। পিয়ুষ চৌধুরী ক্লিয়ার। আজমির হোসেন ক্লিয়ার। আচ্ছা, মুহিন বিল্লাহ 6 নম্বরের এক্সাম্পল 2-1টা দেন। আচ্ছা, 6 নাম্বার, এই যে তোমার 6 নাম্বার, এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, এটার উদাহরণ কি আর দেবো, তোমার ইফ যুক্ত যতগুলো আছে সবগুলো ওইভাবে করা যায়। তার এক কথা তোমার যতগুলো কমপ্লিটিং সেন্টেন্স আছে, কমপ্লিটিং সেন্টেন্সের তোমার ধরো যে এক দিকের অংশ নাই, পরের অংশটা তোমাকে কমপ্লিট করে দেওয়া লাগবে। তোমরা যতগুলো তোমার কম্পারেটিভ সেন্টেন্স পড়ছো আর কি, কম্পারেটিভ, তোমার যে চেঞ্জিং সেন্টেন্স পড়ছিল না এসএসসিতে, ওখানে তোমার ছিল সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তোমার এই যে কমপ্লেক্স যে সেন্টেন্সটা আছে, কমপ্লেক্স সেন্টেন্সের কিন্তু 2টা অংশ থাকে, একটা হচ্ছে তোমার প্রধান বাক্য আর একটা হচ্ছে সহকারী বাক্য। তাহলে তোমার ওই যে 2টা বাক্যের মধ্যে যে কোনো একটা বাক্যে মনে করে দেওয়া থাকলো না, তোমার পরবর্তী বাক্যটা লেখা লাগবে। তো এইরকমই হচ্ছে মূলত কমপ্লিটিং সেন্টেন্স। আচ্ছা, সবার ক্লিয়ার? মেহেদি হাসান, আই অ্যাম প্লেয়িং এ ফুটবল, হ্যাঁ হবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে বি পার্টটা সবার ক্লিয়ার, তাই না? এখন আমরা সি পার্টটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, আমাদের পার্ট সিতে টোটাল কত মার্ক আছে? টোটাল হচ্ছে 30 মার্ক। তাহলে পার্ট সিতে টোটাল আছে 30 মার্ক। এখন আমরা দেখি যে পার্ট সিতে আসলে কি কি আছে। আচ্ছা, পার্ট সিতে প্রথমত আছে তোমাদের হচ্ছে প্রসেস রাইটিং। প্রসেস রাইটিং এইটাকে আবার ন্যারেট রাইটিংও বলা যায়। তাহলে প্রসেস রাইটিং বা ন্যারেট রাইটিং। আচ্ছা, এখন কথা হচ্ছে যে প্রসেস রাইটিং বা ন্যারেট রাইটিং আসলে কি। প্রসেস রাইটিং বলতে বোঝায় বা ন্যারেট রাইটিং বলতে বোঝায় কোনো কিছু বর্ণনা করা। এখন কথা হচ্ছে যে ভাই আমরা কি বর্ণনা করব। ধরো যে তোমাকে বললো যে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে, তো সেই ব্যাংক অ্যাকাউন্টটা আসলে কিভাবে খুলবো সেইটা বর্ণনা করো। তাহলে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য তোমাকে কী কী করা লাগবে? তোমার ম্যানেজারের কাছে যাওয়া লাগবে, ম্যানেজারের কাছে শোনা লাগবে যে তোমার আসলে কোন কোন তথ্য লাগবে, তারপর হচ্ছে কোন কোন ডকুমেন্ট লাগবে, তো তারপর তোমাকে কী করা লাগবে সেইগুলো কালেক্ট করা লাগবে। তারপর হচ্ছে ওদের দেওয়া ফর্মটা পূরণ করা লাগবে, পূরণ করার পর আবার সেটা জমা দেওয়া লাগবে। এই রকম যে প্রসেসগুলো আছে, অর্থাৎ একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য তোমাকে যা যা করা লাগে সেইগুলা তোমাকে বর্ণনা করে দিতে হবে, অর্থাৎ ইংলিশে লিখে দিতে হবে। আবার ধরো যে তোমার যে কমন প্রশ্নটা যেটা বেশিরভাগ আসে, মেক আ কাপ অফ টি, অর্থাৎ 1 কাপ চা করার যে প্রসেসটা, সেই প্রসেসটা লেখো। 1 কাপ চা কিভাবে তৈরি করা হয় সেটা তো সবাই জানো। চা তৈরি করার যে প্রসেসটা, প্রথমে পানি গরম করা লাগবে, পানি গরম করার পর সেখানে চিনি দেওয়া লাগবে, আবার অন্যান্য জিনিসগুলো দেওয়া লাগবে, তো দেওয়ার পর আবার সেটার মিক্সার করা লাগবে। এইভাবে চা তৈরির যে আসলে প্রণালীটা, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত চা আসলে কিভাবে তৈরি করা লাগে, এইটা আসলে তুমি তোমার মতো করে নিজে লিখে দিবা। এখানে তোমার মুখস্থ করারও কিছু নাই। যারা ইংলিশটা একটু নিজে বানিয়ে লিখতে পারো, তোমরা নিজের মতো বানিয়ে লিখে দিবা যে আসলে চাটা কীভাবে তৈরি করা হয়। এরপর তুমি চা সম্পর্কে একটু ভালো কিছু বলতে পারো, তোমার লেখাটা একটু বড় করার জন্য, একটু মাধুর্যটা পূর্ণ করার জন্য চায়ের আসলে বৈশিষ্ট্য সম্পর্কে কিছু বলতে পারো। আবার চার জন্য আসলে বিখ্যাত কোন কোন জায়গা, এরকম কোনো কিছু অ্যাড করে তুমি আরও ভালোভাবে উল্লেখ করে দিতে পারো। তাহলে প্রসেস রাইটিং জিনিসটা কি? প্রসেস রাইটিং জিনিসটা হচ্ছে তোমার কোনো একটা টপিক দেওয়া থাকবে, সেই টপিকটা আসলে কিভাবে করবা সেইটা আসলে বর্ণনা করা লাগবে। তো এটাই হচ্ছে প্রসেস রাইটিং। প্রসেস রাইটিং বুঝছেন কি না? প্রসেস রাইটিং ক্লিয়ার কি না?
আচ্ছা, লাবিব ইসলাম ক্লিয়ার, স্বাধীন শ্রাবণ ক্লিয়ার, নুসরাত নিজুম ক্লিয়ার, ইমরান আহমেদ ক্লিয়ার, মেহেদি হাসান ক্লিয়ার। আচ্ছা, সবার ক্লিয়ার তো নাকি? আচ্ছা, এরপর আছে তোমাদের শর্ট রিপোর্ট। তাহলে 2 নম্বরে কি আছে? শর্ট রিপোর্ট। তাহলে শর্ট রিপোর্ট। আচ্ছা, শর্ট রিপোর্টটা আসলে কি? তোমার সংক্ষিপ্ত আকারে একটা প্রতিবেদন লেখা লাগবে। তুমি কিন্তু ওই যে তোমার বাংলা দ্বিতীয় পত্রে এসএসসিতেও প্রতিবেদন পড়ে যাচ্ছ, তো প্রতিবেদন মূলত আসলে কি? প্রতিবেদন করার জন্য তোমাকে প্রথমত কি করা লাগে? তুমি যদি কোনো একটা গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করতে চাও, তাহলে তোমার ওই এডিটরকে বা প্রকাশককে একটা প্রথমে আবেদন করা লাগে। তারপর তোমার যে আসলে নির্দিষ্ট প্রতিবেদনটা, সেই প্রতিবেদনটা লিখে তাদের কাছে পাঠাতে হয়। এটা হচ্ছে মূলত প্রতিবেদনের একটা প্রসেস। বাট এখানে তোমাকে বলছে যে শর্ট রিপোর্ট মানে একটা সংক্ষিপ্ত প্রতিবেদন লেখা লাগবে। এই সংক্ষিপ্ত প্রতিবেদনের জন্য তোমার আসলে সংবাদপত্রে যাওয়ার দরকার নাই, তোমার এডিটরের বা প্রকাশকের কাছে আসলে আবেদন করার কিছু নাই। এখানে তোমার জাস্ট এমন একটা জিনিস, ধরো যে তোমার এলাকায় বন্যা হয়েছে, বা তোমার এলাকায় কোনো একটা উৎসব হয়েছে, বা কোনো একটা ধরো যে আয়োজন করা হয়েছে, তো সেই সম্পর্কে তুমি একটু বর্ণনা করবা। তো সেই সম্পর্কে একটা প্রতিবেদন লাগবে বা বর্ণনা করবা। এইটাই হচ্ছে মূলত শর্ট রিপোর্ট। অর্থাৎ কোনো একটা উৎসব সম্পর্কে আসতে পারে, বা ধরো যে কোনো একটা দিবস সম্পর্কে আসতে পারে, বা কোনো একটা দুর্যোগ সম্পর্কে আসতে পারে, বা তোমার যানজট সম্পর্কে আসতে পারে, তারপরে লোডশেডিং সম্পর্কে আসতে পারে। যে সম্পর্কে আসুক না কেন, সেই জিনিসটা সম্পর্কে তথ্যবহুল ছোট আকারে একটা প্রতিবেদন লেখা লাগবে। আর প্রতিবেদন লেখার কিন্তু একটা নিয়মও আছে। তো যখন আমি এই যে পার্ট সিটা আলোচনা করব, তখন কিন্তু আমি এই যে সবগুলার নিয়মগুলাও শিখিয়ে দেবো, সমস্যা নাই। তাহলে শর্ট রিপোর্টটা আমি কি বললাম, যে কোনো একটা টপিক সম্পর্কে তোমাকে রিপোর্ট লেখা লাগবে। এটাই হচ্ছে মূলত শর্ট রিপোর্ট রাইটিং। তাহলে এটাই হচ্ছে মূলত শর্ট রিপোর্ট রাইটিং। আচ্ছা, রাশেদ, রিপোর্টের টাইটেল ও অন্যান্য নিয়মটা। আচ্ছা হ্যাঁ, এগুলো বলা হবে, সমস্যা নেই। যখন আমি পার্ট সিটা করাবো, তোমরা যারা কোর্সে আসো, সমস্যা নেই, অবশ্যই করে দেবো। একের অবলিকটা একটু আবার বোঝান। এখানে একের অবলিক না, এখানে তোমার প্রসেস রাইটিং আর ন্যারেট রাইটিং দুইটাই একই জিনিস। প্রসেস রাইটিং, ন্যারেট রাইটিং দুইটাই একই জিনিস, কোনো একটা টপিক সম্পর্কে বর্ণনা করা। এখানে আলাদা কোনো কিছু নাই। আচ্ছা, লেখার নিয়মটা আমি বলবো অবশ্যই। আগে আমি সিলেবাসের রিওটা শেষ করে দিই, তারপরে আমি ধীরে ধীরে আসলে ইংলিশ 2টা শেষ করে দেবো। ইংলিশ 2 এক কথা, ইংলিশ 2টা শেষ করার পর তোমাদের কারো কোনো জায়গায় সমস্যা থাকবে না। আচ্ছা, তারপর আছে তোমার ডায়লগ রাইটিং। তাহলে তারপর কি আছে? ডায়লগ রাইটিং। তো ডায়লগ রাইটিং কি, এটা তো তোমরা জানো। এটা এখানে আর বলার মতো কিছু নাই, এটা বাদ। আচ্ছা, তারপর হচ্ছে 4 নাম্বার পোস্টার রাইটিং। এই জিনিসটা তোমাদের কাছে নতুন, পোস্টার রাইটিং। আচ্ছা, পোস্টার জিনিসটা তো সবাই বোঝে, তাই না? তোমরা একটু বাইরে বের হলেই কিন্তু বিভিন্ন ধরনের পোস্টার দেখতে পারো, বিভিন্ন ধরনের ব্যানার দেখতে পারো। তো এই যে পোস্টার রাইটিং মূলত হচ্ছে পোস্টার লেখার একটা প্রসেস। ধরো যে তোমাকে কোনো একটা টপিক দিল, ধরো যে গাছ লাগানো সম্পর্কে সচেতন করার জন্য। এক কথা, তোমার পোস্টারটা বিভিন্ন ধরনের হইতে পারে। তোমার কোনো প্রচারণার জন্য হইতে পারে, বা নির্বাচনের জন্য হইতে পারে, বা সতর্কতামূলক বাণী প্রচারের জন্য হইতে পারে। তো এইরকম বিভিন্ন বিষয়ের ওপর কিন্তু পোস্টারটা হইতে পারে, বা কোনো একটা বিজ্ঞপ্তির জন্য হইতে পারে। তো এই যে তোমার একটা টপিক দেওয়া থাকবে, সেই টপিকের ওপর ভিত্তি করে তোমাকে একটা পোস্টার বানাতে হবে। এখন পোস্টার বানাতে গেলে কি করা লাগবে? পোস্টারের মধ্যে তো তোমার আর বর্ণনামূলকভাবে কোনো কিছু লেখা যাবে না, কারণ একটা পোস্টার তো এতক্ষণ পড়ার মতো সাধারণ মানুষের আসলে ধৈর্য নাই। তোমাকে কি করা লাগবে? জাস্ট কয়েকটা পয়েন্ট লেখা লাগবে। এমন কয়েকটা পয়েন্ট লেখা লাগবে, যেই কয়েকটা পয়েন্ট লেখলে তোমার পুরো মূল ভাবটা চলে আসবে। তাহলে পোস্টার রাইটিংয়ের মূল যে শর্ত, সেই মূল শর্তটা হচ্ছে কয়েকটি পয়েন্ট লেখা। কয়েকটি পয়েন্ট লিখে মূল ভাব, তাহলে মূল ভাব কি করা? উল্লেখ করা। এইটা হচ্ছে 1 নাম্বার শর্ত। এখন মার্ক ভালো পাওয়ার জন্য আরেকটা কি করা লাগবে? আরেকটা হচ্ছে বিষয় উপযোগী চিত্রাঙ্কন করা।
বিষয় উপযোগী কি করা, চিত্রাঙ্কন করা। আচ্ছা, তাহলে দেখো প্রসেসের ক্ষেত্রে কি বললাম, যে এটা হচ্ছে একটা পোস্টার রাইটিং। তোমাকে সর্বপ্রথম একটা পোস্টারের কাঠামো দিতে হবে। তো সর্বপ্রথম আমি একটা পোস্টারের কাঠামো দেবো, তারপর আমি এখানে বিষয় লাগবো, তারপর আসলে এইটা কোন প্রতিষ্ঠান থেকে দিচ্ছি সেটা এখানে উল্লেখ করে দেবো, তারপর এখানে আসলে কোন বিষয় সম্পর্কে লিখতেছি। ধরো যে তোমাকে বলা হলো গাছ লাগানোর জন্য বা পরিবেশ দূষণ রোধ করার জন্য সচেতনতামূলক একটা পোস্টার আসলে তৈরি করো, এইরকম যদি কোনো কিছু বলে, তাহলে আমি এখানে কি করব, যদি গাছ লাগানো সম্পর্কে বলে তাহলে গাছ সম্পর্কে আমি একটু বলবো যে গাছটা আসলে আমাদের কীভাবে উপকার করে। তারপর আমি পরের টপিকগুলোতে গাছ না লাগালে বা গাছ আসলে বৃক্ষ নিধন করলে কি কি ক্ষতি হইতে পারে, এইরকম কোনো কিছু বলার পর তারপর নিচের লাইনে আমি একটু লিখে দেব যে অতএব সবার প্রতি গাছ লাগানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা রইল। এইরকমভাবে আসলে পোস্টারটা একটু লিখবো, মানে জাস্ট কয়েকটা পয়েন্ট লেখার পর নিচে জাস্ট এই কথাটা লিখে দেবো। তারপর এখানে আমি কি করব, গাছ সম্পর্কিত বা পরিবেশ সম্পর্কিত একটা চিত্র নিজের মতো করে অঙ্কন করে দেব। এভাবেই কিন্তু পোস্টারটা তৈরি করা হয়। তারপর তুমি এখানে নিচে দিতে পারো যে আসলে পোস্টারটা কার পক্ষ থেকে বানানো হইলো, সেটাও দিতে পারো। তো এই প্রসেসটাও কিন্তু পার্ট সি যখন আলোচনা করবো তখন এই প্রসেসটাও একদম ভালোভাবে তোমাদের নোট আকারেই করে দেবো, সমস্যা নাই। তাহলে দেখো যে পোস্টার রাইটিংটা ক্লিয়ার কিনা সবার। পোস্টার রাইটিংটা সবার ক্লিয়ার তো নাকি? পোস্টার রাইটিংটা সবার ক্লিয়ার কিনা? সুমি আক্তার ক্লিয়ার, ইমরান আহমেদ ক্লিয়ার, নুসরাত নিজুম ক্লিয়ার, আবদুল্লাহ ক্লিয়ার, মাহফুজার রহমান মাহফুজ ক্লিয়ার ভাইয়া, মেহেদি হাসান ক্লিয়ার, ওহিদ ইসলাম ক্লিয়ার, সারামণি ক্লিয়ার। আচ্ছা, সবার ক্লিয়ার। আচ্ছা, এরপর আমাদের যে টপিকটা থাকে সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি আচ্ছা, তোমাদের যে কমপ্লিটিং স্টোরিটা আছে এই কমপ্লিটিং স্টোরিটা সাধারণত এই যে ডায়লগের যে জায়গাটা আছে এই জায়গাটায় সাধারণত কমপ্লিটিং স্টোরি আসে। তাহলে কোন জায়গাটায় আসে, ডায়লগের জায়গায়। অর্থাৎ তোমার ডায়লগ না আসলেও কমপ্লিটিং স্টোরি আসতে পারে, এই রকম হয় আর কি। তো তোমরা তো ইংলিশ 1 পরীক্ষা দিয়েছো, তোমরা তো আগে থেকেই জানো যে ইংলিশের আসলে আগামাথা কিছুই নাই। বিশেষ করে পলিটেকনিকের যে ইংলিশ 1 ইংলিশ 2 আগামাথা কিন্তু কিছুই নাই। তোমার পরীক্ষার মধ্যে দেখা যায় যে তোমার সিলেবাসের টপিক একটা, আবার হুট করে মানে এমন একটা টপিক ঢুকাই দেয় যেটা তোমার সিলেবাসে ছিল না। এটা কিন্তু ইংলিশে হয় প্রায় সব কিছুই এরকম হয় না, তোমার কোনো একটা প্রশ্ন এরকম হয় যে যেটা আসলে তোমার সিলেবাসে নাই, মানে তোমার এটা পড়ার দরকার ছিল না, বাট তোমার পরীক্ষার মধ্যে এসে গেছে। আচ্ছা, তাহলে কমপ্লিটিং স্টোরি কি, এটা তো তোমরা ইংলিশ 1-এ পড়ে আসছো যে তোমার একটা গল্পের কয়েকটা লাইন দেওয়া থাকবে, তোমাকে গল্পটা পূর্ণাঙ্গভাবে লিখতে হবে। এখানে তো এটার বোঝাই দেওয়ার মতো কিছু নাই। আচ্ছা, তারপরে তোমাদের যেটা থাকবে 6 নম্বরে সেটা হচ্ছে গ্রাফ রাইটিং। 6 নম্বরে কি থাকবে, গ্রাফ রাইটিং। এই গ্রাফ রাইটিংটা আসলে কি, গ্রাফ হচ্ছে তোমার একটা গ্রাফ দেওয়া থাকবে, সেই গ্রাফের বিস্তারিত তথ্যটা তোমাকে উল্লেখ করে দিতে হবে। ধরো যে তোমার এইরকম একটা আসলে গ্রাফ দেওয়া আছে, এটা ধরো যে ইন্টারনেট ইউজার বা জনসংখ্যা বৃদ্ধির একটা গ্রাফ। তো এখানে ধরো যে তথ্যগুলো দেওয়া আছে, তারপর এখানে ধরো যে সালগুলো দেওয়া আছে যে আসলে কোন সালে কত % ইন্টারনেট ইউজার বৃদ্ধি পাইছে, কোন সালে আবার একটু কমে গেছে, কোন সালে আবার বৃদ্ধি পাইছে। তো এভাবে তোমার একটা গ্রাফের মধ্যে জাস্ট তথ্যগুলো দেওয়া থাকবে। আর তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারনেট ইউজার, এই ইন্টারনেট ইউজারটা কিন্তু বেশিরভাগই আসে। তাহলে ইন্টারনেট ইউজারের তথ্যগুলো দেওয়া থাকলো, ধরো যে ইন্টারনেট ইউজারে আসলো, তাহলে ইন্টারনেট ইউজারের তথ্যগুলো এখানে গ্রাফের মধ্যে দেওয়া আছে। তোমাকে এই গ্রাফ অনুযায়ী জাস্ট নিচে ইংলিশে বলে দিতে হবে যে আসলে কোন বছরে কতজন ইউজার ছিল, তার পরবর্তী বছরে আসলে কতজন বৃদ্ধি পাইলো, কত % বৃদ্ধি পাইলো। এভাবে বলার পর সর্বশেষ তোমাকে মূল ভাবটা বলতে হবে যে আসলে বাংলাদেশে ইন্টারনেট ইউজারের সংখ্যা এত সাল থেকে এত সাল পর্যন্ত বেশি হয়েছে নাকি কম হয়েছে, এইটা লিখে দিতে হবে। তো এই সম্পূর্ণটা কিন্তু ইংলিশে লিখতে হবে। এখন যারা আসলে ইংলিশ পারে না তারা কি করবে, তারা তো আর এই গ্রাফ দেখে এইগুলো লিখতে পারবে না, তাই না? তো যারা আসলে গ্রাফ দেখে এইগুলো লিখতে পারবে না
তাদের জন্য আমি কি করব, গ্রাফ লেখার একটা নিয়ম শুধু দেখাই দেবো। ওই একটা নিয়মে তোমার যে কোনো ধরনের গ্রাফ আসুক না কেন তোমরা সবগুলা গ্রাফের কিন্তু অ্যান্সার করতে পারবা। সুতরাং যারা আসলে কোর্সের মধ্যে আসো তাদের এই গ্রাফ রাইটিং নিয়ে কোনো ধরনের চিন্তা করার দরকার নেই। গ্রাফ রাইটিং একটা নিয়মে সবগুলাই হয়ে যাবে। তাহলে গ্রাফ রাইটিং জিনিসটা তো বুঝছো। তাহলে পার্ট এ, পার্ট বি, পার্ট সি সম্পূর্ণ ক্লিয়ার। এখন যদি সময় থাকে তাহলে গ্রামার রাইটিংয়ের একটা টপিক করাই দেব। যদি সময় থাকে তাহলে পার্ট বি যে আছে গ্রামার পার্ট, এই গ্রামার পার্টের যে কোনো একটা অংশ করে দেবো যদি সময় থাকে। দেখি আগে পাপন সেন জয় 4 নাম্বারটা আর একবার। 4 নাম্বারে কী যে লিখছিলাম, আচ্ছা 4 নাম্বারে পোস্টার রাইটিং। পোস্টার রাইটিং তো বললাম যে তোমার চারপাশে যে পোস্টারগুলো দেখতে পারো ওই সেমে তোমাকে প্রথমে পোস্টারের একটা কাঠামো দিতে হবে। দেওয়ার পর সেই পোস্টারে জাস্ট কয়েকটা পয়েন্ট উল্লেখ করার মাধ্যমেই পুরো বিষয়টা তুলে ধরতে হবে। মানে সেখানে বিস্তারিত কোনো কিছু বলা যাবে না, জাস্ট কয়েকটা পয়েন্ট উল্লেখ করা লাগবে। ওই কয়েকটা পয়েন্টের মাধ্যমেই যেন পুরো বিষয়টা উঠে আসে। আর সাথে একটা চিত্র অঙ্কন করে দিতে হবে যাতে পোস্টারটা আরও আকর্ষণীয় হয়। একটা পোস্টার আকর্ষণীয় করার জন্য যা কিছু লাগে সবগুলোই। মামুন সরকার ভয়েস করান। আচ্ছা ঠিক আছে, তাহলে ভয়েস চেঞ্জে করাই, তাই না? ভয়েস চেঞ্জ কি হবে এই সময়ের মধ্যে? আচ্ছা দেখি যতক্ষণ করা যায় ভয়েস চেঞ্জের যতটুকু করা যায় ততটুকু করে দেই। আচ্ছা তাহলে পার্ট বির আমরা কি করব, ভয়েস চেঞ্জ করব। তাহলে পার্ট বির ভয়েস চেঞ্জ থেকে কিন্তু 2 মার্ক আসে। সো ভয়েস চেঞ্জটা ইম্পর্টেন্ট। আর ভয়েস চেঞ্জটা কিন্তু প্রতি বছর আসে, মানে তুমি ধরে নিতে পারো তোমার পরীক্ষার মতো ভয়েস চেঞ্জ অবশ্যই আসবে। তাহলে ভয়েস চেঞ্জ, আচ্ছা ভয়েস চেঞ্জের যে বিষয়টা, ভয়েস হচ্ছে মূলত 2 ধরনের, অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো তোমার নর্মালি যেটা আসে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে দেওয়া থাকে, প্যাসিভ ভয়েসে রূপান্তর করা লাগে। আর তুমি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারো তাহলে অবশ্যই তুমি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারবা, কারণ একটা আর একটার কিন্তু উল্টোটা। তাহলে আমি কি করবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভটা করে দেবো, বাকিটা তোমরা নিজেরাই করবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ। ঠিক আছে? আচ্ছা তাহলে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমি ভয়েসের ক্ষেত্রে কি বললাম, ভয়েস হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। সময় যেহেতু নাই একটু দ্রুত করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা তাহলে এখন এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদের কিছু নিয়ম মানতে হবে। সেই নিয়মগুলো হচ্ছে, নোট করে দাও জিনিসটা, যে প্রথমত 1 নম্বরে যেটা হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা মূলত প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে, অবজেক্ট হয়ে যাবে। তারপর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব নিতে হবে। আর যেখানে অক্সিলারি ভার্ব থাকবে, মানে অলরেডি যদি অক্সিলারি ভার্ব থাকে, থাকলে তখন আমাদের কি নিতে হবে, বি বা বিং বা বিন নিতে হবে। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি অলরেডি অক্সিলারি ভার্ব থেকে থাকে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসেই যদি অক্সিলারি ভার্ব থেকে থাকে, তাহলে সেখানে আমরা কি করব, অক্সিলারি ভার্বের পর বি, বিং বা বিন নেব। তারপর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে তোমার মূল ভার্বের অর্থাৎ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আচ্ছা এটা দেই, প্রিন্সিপাল ভার্বের 3 নাম্বার ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তারপর 4 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে তোমার অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটা তোমার প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে, সাবজেক্ট হবে। তাহলে এই 4টা নিয়ম আমাদের মনে রাখতে হবে, যে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্ট হবে,
আর অ্যাক্টিভ ভয়েসে যদি তোমার অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সাবজেক্টের নাম্বার পার্সন টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নিতে হবে। এবং যদি আগে থেকেই অ্যাক্টিভ ভয়েসে কোনো অক্সিলারি ভার্ব থেকে থাকে সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্বের পরে বি, বিং অথবা বিন নিতে হবে। এরপর কি করা লাগবে, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো লাগবে। আচ্ছা, এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে এখানে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা আছে সেটা যে প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্ট হবে, ওই অবজেক্টের পূর্বে কিন্তু বাই বসাতে হবে। তাহলে এই অবজেক্টের সাথে কি যুক্ত হবে, বাই যুক্ত হবে কিন্তু, তাহলে ওই অবজেক্টের পূর্বে বাই যুক্ত হবে। এরপর দেখা যাচ্ছে 4 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা ছিল ওই অবজেক্টটা প্যাসিভ ভয়েসে এসে কিন্তু সাবজেক্ট হবে। তাহলে এই 4টা নিয়ম মাথায় রাখতে হবে। আচ্ছা, লেখাগুলো একটু বড় করে লিখলে মনে হয় ভালো হতো। আচ্ছা, লেখাগুলো কি বোঝা যায় না? আচ্ছা, তাহলে এটা সবার হয়তো তুলে নেওয়া হয়ে গেছে, তুলে নেওয়া না থাকলে পরবর্তীতে তুলে নিও। আচ্ছা, এখন এই ভয়েস চেঞ্জের কিন্তু রুলস অনেকগুলো আছে, বাট তোমাদের যেটা লাগে সেটা হচ্ছে টেন্স অনুযায়ী সেইগুলা করতে লাগে। আর একটা হচ্ছে টেন্স অনুযায়ী, একটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আর একটা হচ্ছে কোয়াসিভ-প্যাসিভের ক্ষেত্রে। তোমার এই 3টা, আর একটা হচ্ছে প্রশ্নবোধকের ক্ষেত্রে। এই 4টা করলেই কিন্তু হয়ে যাবে। তো আমি সংক্ষিপ্তভাবে, মানে তোমার টেন্সের যে বিষয়টা, টেন্স অনুযায়ী কিন্তু অনেকগুলা রুলস আছে, বাট আমি এমনভাবে করাবো যাতে তোমার এতগুলা রুলস আসলে আলাদা আলাদাভাবে পড়তে না হয়, ঠিক আছে? আচ্ছা, টেন্স অনুযায়ী যদি যাই তাহলে প্রথম মতো আসে কি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। তো প্রেজেন্ট টেন্সের কি আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আচ্ছা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন কি, সাবজেক্টের পরে মূল ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে। এখানে কিন্তু সাহায্যকারী ভার্ব নাই, সাহায্যকারী ভার্ব থাকলেও থাকতে পারে, সেটা পরে হিসাব, বাট মূল গঠন হচ্ছে এখানে সাহায্যকারী ভার্ব নাই, সাবজেক্টের পরে কি থাকে, সাবজেক্টের পরে মূল ভার্ব থাকে। তো আমি এখানে যেহেতু সাবজেক্টের পরে মূল ভার্ব থাকে, সুতরাং নিয়ম অনুসারে কি হয়, আমি এখানে শুধু ভার্বের নিয়মটা দেখাবো, আর বাকি নিয়মগুলো তো আগেই বলছি। তাহলে এখানে যেহেতু তোমার মূল ভার্ব নাই, সুতরাং অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, মানে এই ধরনের যে অক্সিলারি ভার্বগুলো আছে সেইগুলো নিতে হবে। তো এখানে যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সুতরাং এখানে অ্যাম অথবা ইজ অথবা আর বসবে। তাহলে ভার্বের ক্ষেত্রে কি বসবে, অ্যাম, ইজ অথবা আর বসবে। এরপর যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাই, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু অলরেডি অ্যাম, ইজ, আর আছে। তো অলরেডি যেহেতু অ্যাম, ইজ, আর আছে, তো এখন আমাকে কি নিতে হবে, বি, বিং অথবা বিন। যেহেতু এটা কন্টিনিউয়াস সেন্টেন্স, তাহলে আমাকে নিতে হবে কি, বি অথবা বিং অথবা বিন। একটু বোঝার চেষ্টা করো, যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ছিল তখন কোনো সাহায্যকারী ভাব ছিল না, এই কারণে আমি কি নেব, অ্যাম, ইজ অথবা আর নেব। যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তখন দেখো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অলরেডি অ্যাম, ইজ, আর আছে। তো যেহেতু আছে, সুতরাং আমি কি বলছি নিয়মের ক্ষেত্রে, যে বি, বিং অথবা বিন নিতে হবে। যেহেতু এটা কন্টিনিউয়াস মানে আইএনজি, তার মানে আমি এখানে কি নেব, বিং নেব। তাহলে এখানে আমি কি নেব, বিং নেব। এরপর আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও কিন্তু সাহায্যকারী ভার্ব অলরেডি আছে, হ্যাভ, হ্যাজ কিন্তু আছে। তাহলে যেহেতু সাহায্যকারী ভার্ব অলরেডি আছে, তার মানে এই 3টার যে কোনো একটা নেব। এখন কথা হচ্ছে কোনটা নেব। তো আমরা কিন্তু জানি যে প্রেজেন্ট পারফেক্ট মানেই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এইটা তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমি এখানে কি নেব, বিন নেব। এখানে আমি কি নেব, বিন নেব। তাহলে আশা করি যে এই যে ভার্বের বিষয়টা আশা করি বোঝাতে পারছি। ভার্বের বিষয়টা যদি বুঝে থাকো, এখন চলো একটু আমি উদাহরণের মাধ্যমে আসলে তোমাদেরকে এটা কমপ্লিট করে দেই। প্রথমে আসি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ধরো এখানে দেওয়া আছে উই প্লে ফুটবল। তাহলে উই প্লে ফুটবল। এখন এইটাকে যদি আমি আসলে প্যাসিভ ভয়েসে করতে চাই, যারা পারো তারা কমেন্ট করে দাও যে আসলে প্যাসিভ ভয়েসটা কী হবে। আচ্ছা, এইটাকে যদি আমি প্যাসিভ ভয়েস করতে চাই, তাহলে আমার প্রথম নিয়মে কি বলছি, এই যে তোমার সেন্টেন্সটা আছে এর যে সাবজেক্টটা সেটা অবজেক্টে যাবে, আর শেষের নিয়মে কি বলা আছে, এর যে অবজেক্টটা সেটা সাবজেক্টে আসবে। তার মানে আমি সাবজেক্ট কোনটা নেব, এর যে অবজেক্টটা সেইটাকে আমি সাবজেক্ট হিসেবে নেব। তাহলে ফুটবল, এটাকে আমি কি নিলাম, সাবজেক্ট হিসেবে নিলাম। তো নেওয়ার পর
আমি কি বলছিলাম যে এই সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব নেব। আচ্ছা, তার আগে একটু চিন্তা করো, এইটা হচ্ছে তোমার কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর এইখানে কি আগে থেকে কোনো সাহায্যকারী ভার্ব আছে? নাই। তার মানে আমি সাহায্যকারী ভার্ব কোনটা নেব? অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা নেব। তাহলে ফুটবল যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সুতরাং আমি এখানে কি নেব? ইজ নেব। তাহলে ফুটবল ইজ। এর পরের নিয়মে কি বলা ছিল যে ভার্ব নেওয়ার পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে মেইন ভার্ব এখানে কি? প্লে। তাহলে এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? প্লেড হবে। তাহলে ফুটবল ইজ প্লেড। তাহলে ফুটবল ইজ প্লেড দিলাম, দেওয়ার পর পরের রুলসটা কি বলছিলাম যে এর যে সাবজেক্টটা সেটা অবজেক্টে যাবে, কিন্তু তার পূর্বে কি বসবে? বাই বসবে। তাহলে তার পূর্বে কি বসবে? বাই বসবে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইন বসে, ফর বসে, তো এইটা হচ্ছে ব্যতিক্রম ক্ষেত্রে, বাট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাই বসে। তাহলে ফুটবল ইজ প্লেড বাই, এখানে যে সাবজেক্টটা আছে এই সাবজেক্ট যদি কোনো ব্যক্তির সরাসরি নাম না হয় সেই ক্ষেত্রে এর অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তাহলে অবজেক্টিভ ফর্ম কি? আস। তাহলে এভাবে করতে পারি। তাহলে ফুটবল ইজ প্লেড বাই আস, এটা হচ্ছে এইটার কি প্যাসিভ ভয়েস। এরপর যদি আমি আচ্ছা এইটারে যদি আরেকটা উদাহরণ দিই, এটা তোমরা নিজেরাই করে দাও যে আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, এটার অ্যাক্টিভ প্যাসিভ কী হবে তোমরা এটা করে দাও। আচ্ছা, এখন যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসি, তো ধরো যে আমি এইটারে যদি উদাহরণ দিই, একে সেন্টেন্সে যদি দেই তোমাদের বোঝার সুবিধার্থে, তাহলে আমি ধরে লিখলাম যে উই আর প্লেয়িং ফুটবল, উই আর প্লেয়িং ফুটবল। আচ্ছা, এইটা কি আছে? অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, এটাকে আমাকে প্যাসিভ করা লাগবে। রুলস অনুসারে প্রথমে কি এই সাবজেক্টটা না এই অবজেক্টটা সাবজেক্টে চলে আসবে। তাহলে অবজেক্টটা আমি সাবজেক্টে নিয়ে আসলাম, তাহলে ফুটবল দিলাম। এরপর এই সাবজেক্ট অনুসারে সাহায্যকারী ভার্ব হবে। তো এখানে দেখো অলরেডি সাহায্যকারী ভার্ব দেওয়াই আছে, তার মানে এই সাহায্যকারী ভার্বটা এখানে নেব, বাট সেটা কি এই সাবজেক্ট অনুসারে। তাহলে এটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সুতরাং আর না হয়ে কি হবে? এখানে ইজ হবে। তো সাহায্যকারী ভার্ব নিলাম, তো যেহেতু আগে থেকেই সাহায্যকারী ভার্ব আছে, তার মানে আমাকে কি নিতে হবে? কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিং নিতে হবে। তাহলে এখানে আমি কি নেব? বিং নেব। বিং নিলাম, তো আমার সাহায্যকারী ভার্বের কাজ শেষ। এরপর আমাকে কি করা লাগবে? মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তাহলে মেন ভার্ব কি? প্লে না? মেন ভার্ব হচ্ছে প্লে, তাহলে এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড। তাহলে প্লেড বাই, তারপর কি এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আস। তাহলে এটাই হচ্ছে কি প্যাসিভ ভয়েস। তাহলে এইটার অ্যাক্টিভ থেকে আমি কি করলাম? প্যাসিভ করলাম। আচ্ছা দেখো যে এইটা ক্লিয়ার কি না, এটা বুঝছো কি না সবাই একটু দেখো। অদিতি রয়, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। পাবন সেন জয়, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। সোয়ান বিল্ডারও ঠিক আছে, আলমগীর আহমেদেরও ঠিক আছে, মাহফুজুর রহমানেরও ঠিক আছে, সারামণিরও ঠিক আছে, আবদুল্লাহ কাইফেরও ঠিক আছে, ইমরান আহমেদেরও ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাই কিন্তু সঠিক অ্যান্সারটা দিছে। তো তার মানে কি তোমরা অবশ্যই রুলসটা কিন্তু বুঝতে পারছো। তাহলে প্রেজেন্ট কোন পর্যন্ত গেলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস পর্যন্ত আসলাম। এখন আসি আমি প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে। তাহলে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে এরকম একটা উদাহরণ ধরো যে এই যে তোমাকে যেটা দিলাম যে আই ডু দ্য ওয়ার্ক, তাহলে এইটা এই রকমের ধরো একটা দেই যে আই হ্যাভ ফিনিশড বা ডান যে কোনো দিতে পারো। আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, এইটা ধরে দিলাম। আচ্ছা, এখন দেখো যে এইটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে করতে যাই, প্রথম শর্ত অনুসারে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসবো। তাহলে দ্য ওয়ার্ক, এরপর কি করব? এখানে দেখো যে সাহায্যকারী ভার্ব দেওয়াই আছে, তার মানে ওই সাহায্যকারী ভার্বটা এখানে নেব, বাট একটা নিয়ম মানতে হবে যে এই সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী নিতে হবে। তাহলে হ্যাভ আছে, এখানে কি হবে? হ্যাজ হবে। তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ। এখন কথা হচ্ছে এখানে তো অলরেডি সাহায্যকারী ভার্ব ছিলই, এখন আমি কি নেব? প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি নেব? বিন নেব। তাহলে এখানে আমি কি নেব? বিন নেব। তো এখানে আমি বিন নিলাম, তো নেওয়ার পর আমার সাহায্যকারী ভার্বের কাজটা শেষ। এখন আমি কি করব? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়াই আছে। তাহলে ফিনিশড, তারপর হচ্ছে বাই,
এরপর কি করবো, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবো, আই থাকলে কি হয়, মি হয়। তাহলে এভাবেই কিন্তু করবো। তাই দেখো যে তোমার যে প্রেজেন্ট টেন্সের যে বিষয়টা, প্রেজেন্ট টেন্সের দেখো যে একটা রুলসের মধ্যে সবগুলাই কিন্তু হয়ে গেল। এরকম পাস্ট টেন্সেরও কিন্তু একটা দিয়ে হয়ে যাবে, ফিউচার টেন্সেরও কিন্তু হয়ে যাবে। তাই দেখো যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সবাই ক্লিয়ার কি না। তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সবাই ক্লিয়ার কি না। সোয়ান বিল্লা দ্য ওয়ার্ক হ্যাভ বিন হবে না, এটা হ্যাজ বিন হবে। আচ্ছা, মাহফুজুর রহমান দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড বাই মি, ঠিক আছে। স্বাধীন শ্রাবণ ক্লিয়ার, ইমরান আহমেদ ক্লিয়ার, অতিথি রায় ক্লিয়ার, নাফিস নওয়াল ক্লিয়ার। আচ্ছা, তাহলে সবার তো ক্লিয়ার, তাই না? তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অনুযায়ী যে ভয়েসগুলো আছে তাহলে সবার শেষ। এই রুমে কি ক্লাস আছে আরো? 8:30, তাহলে সময় আছে আর একটু। আচ্ছা, তাহলে তোমাদের আর একটু সময় পাওয়া গেল। তাহলে আমি টেন্স অনুযায়ীটা শেষ করে দিই। এই রুমে ক্লাস ছিল, এই রুমের ক্লাসটা অন্য রুমে হচ্ছে, তাহলে এখনও 10-15 মিনিট সময় পাওয়া যাচ্ছে। আচ্ছা, তাহলে এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে আচ্ছা কি বাকি ছিল কোনটা, পাস্ট পাস্ট টেন্সের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে পাস্ট টেন্সের ক্ষেত্রে আবার আমি ওই প্রেজেন্ট টেন্সের মতো করেই বুঝিয়ে দেবো। তাহলে পাস্ট টেন্সের ক্ষেত্রে দেখো যে আমার পাস্ট টেন্সের ক্ষেত্রে কয়টা, পাস্ট ইনডেফিনিট টেন্স। আর কথা হচ্ছে যে পারফেক্টটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেন করাইলাম না? তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা সাধারণত আসে না, তো এই কারণে ওই নিয়মটা বাদ। এক কথা পারফেক্ট কন্টিনিউয়াস যা যতগুলো আছে সবগুলো বাদ। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে তোমার কি হয়, পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট হয়, তারপরে মেন ভার্বের পাস্ট ফর্ম হয়, তারপর বাকি অংশ হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমার সাহায্যকারী ভার্ব থাকে, বাট সেটাও কিন্তু মেন ভার্ব হিসেবেই থাকে। তো ব্যতিক্রম ওটা বাদ। আমি কি বললাম যে তোমার সাবজেক্ট থাকবে, তারপর মূল ভার্বের পাস্ট ফর্ম থাকবে, তারপর অবজেক্ট থাকবে বা আদার্স যেগুলো আছে সেগুলো থাকবে। তো যেহেতু এখানে সাহায্যকারী ভার্ব নাই, তার মানে আমাকে কি করে নিতে হবে, সাহায্যকারী ভার্ব নিতে হবে। তো সাহায্যকারী ভার্ব যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স, সুতরাং ওয়াজ অথবা ওয়ার নেব। তাহলে ওয়াজ অথবা কি নেব, ওয়ার নেব। এরপর যখন আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আসবো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু অলরেডি ওয়াজ ওয়ার আছে। তাহলে অলরেডি কি আছে, ওয়াজ ওয়ার আছে। এখন আমি কি করব, এখন আমি কি তোমার রুলসে বলেই দিছিলাম যে বি, বিং বা বিন, এই তিনটার যে কোনো একটা নেব। তাহলে কি ছিল, বি বা বিং বা বিন, এই তিনটার যে কোনো একটা নেব। আচ্ছা, এখন দেখো যে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আর এখানে ওয়াজ ওয়ার অলরেডি ছিল। এখন এই তিনটার মধ্যে কোনটা নেব, কন্টিনিউয়াস মানেই হচ্ছে আইএনজি, তার মানে কি আইএনজি নেব। তাহলে এখানে বিং নেব। তাহলে এখানে আমি কি নিলাম, বিং নিলাম। এরপর যখন আমি পাস্ট পারফেক্ট টেন্সে যাব, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে অলরেডি কিন্তু একটা সাহায্যকারী ভার্ব আছে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে দেখো যে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে অলরেডি হ্যাড সাহায্যকারী ভার্বটা কিন্তু আছেই। তাহলে যেহেতু সাহায্যকারী ভার্ব আছেই, তার মানে আমি কি করব, এই তিনটার যে কোনো একটা নেব। তো যেহেতু পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট বা পারফেক্ট মানেই হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এখানে আমি কি নেব, বিন নেব। তাহলে দেখো যে পাস্টের ক্ষেত্রে তিনটা সেন্টেন্সেরই কিন্তু সাহায্যকারী ভার্বটা ক্লিয়ার। এখন আমি যদি উদাহরণের মধ্যে আসি, সহজ উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যদি আমি এখানে বলি যে পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে ধরো যে আই ফিনিশড দ্য ওয়ার্ক, আই ফিনিশড দ্য ওয়ার্ক, এইটা দিলাম। আর তোমরা এইটা যদি বুঝে থাকো, যারা বুঝছো আর কি, তারা এইটা সমাধান করবা। শি রিড দ্য বুক, শি রিড দ্য বুক, এইটা সমাধান করবা। আর আমি কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পর এখানে এস দেই নাই, এইটা সঠিক আছে কি না সেটাও একটু বলবা। আচ্ছা, তাহলে তোমরা ওইটা সমাধান করো, আমি এটা সমাধান করে দেই। আচ্ছা, এখানে কি আছে, আই ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে প্রথম শর্ত মতে যে অবজেক্টটা আছে সেটা সাবজেক্টে নিয়ে আসবো।
তাহলে দ্য ওয়ার্ক এটা সাবজেক্টে নিয়ে আসলাম, দ্য ওয়ার্ক। এরপর কি হবে, সাহায্যকারী ভার্ব হবে, যেহেতু পাস্ট ইনডেফিনিট তার মানে ওয়াজ অথবা ওয়ার হবে। এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার মানে কি হবে, ওয়াজ হবে। তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ। এরপর কি হবে, এরপর তোমার যে মেইন ভার্বটা আছে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু ফিনিশড, তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড। তারপর কি নিতে হবে, বাই নিতে হবে। তারপর যে সাবজেক্ট আছে এর অবজেক্টিভ ফর্ম এখানে বসবে। তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড বাই মি। আচ্ছা, যেটা দিছিলাম সেটা সবাই পারছো কিনা দেখি একটু। আচ্ছা, শি রিড দ্য বুক, এটা পারছো কি তোমরা? আরে আমি ওইখানে ওয়ার্ক বলি নাই, শি রিড দ্য বুক বলছি। আচ্ছা, দ্য বুক ইজ রিড বাই হার, হ্যাঁ ঠিক আছে। এটা কি ইজ বলছো, ইজ তো হবে না, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, ইজ হবে না। অতিথি রায় ইজ হবে না, ওয়াজ হবে। কারণ এখানে তোমার পাস্ট, আমি কিন্তু এখানে এস দেই নাই। যদি এস দিতাম তার মানে এইটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হইতো। কারণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সাথে এস বা ইয়ের যুক্ত হয়, কিন্তু আমি এখানে এস বা ইয়ের যুক্ত করি নাই। কেন করি নাই, কারণ এই ভার্বটা হচ্ছে পাস্ট ফর্ম। রিডের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটাই একই। যেহেতু এস যুক্ত করি নাই তার মানে ধরে নিতে হবে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। ইমরান আহমেদেরটা হয়েছে, তারপর হচ্ছে সারা মনির হয়েছে, এলহাম হয়েছে, মুস্তাকিম হোসেন হয়েছে। আচ্ছা, তাহলে দেখো যে পাস্ট ইনডেফিনিটটা সবার ক্লিয়ার। তাহলে পাস্ট ইনডেফিনিটটা যদি ক্লিয়ার হয়ে থাকে, এখন আমি পাস্ট কন্টিনিউয়াসে আসি। আগের উদাহরণে দিয়ে দেই, উই ওয়ার প্লেয়িং ক্রিকেট, উই ওয়ার প্লেয়িং ক্রিকেট, এইটা দিলাম। যারা পারো তারা অ্যান্সার দিয়ে দাও। আচ্ছা, তাহলে উই ওয়ার প্লেয়িং ক্রিকেট, তাহলে আমাদের শর্ত মতো প্রথমে কী নিতে হবে, ক্রিকেট নিতে হবে। তাহলে ক্রিকেট নিলাম, অর্থাৎ অবজেক্টটা সাবজেক্ট নিলাম। এরপর আমার দেখো যে এখানে অলরেডি সাহায্যকারী ভার্ব আছে, তার মানে সাহায্যকারী ভার্বটাই নিতে হবে। এখন ক্রিকেটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে এখানে কি হবে, ওয়াজ হবে। তাহলে ক্রিকেট ওয়াজ। এখন দেখো যে এখানে যেহেতু অলরেডি সাহায্যকারী ভার্ব ছিল তার মানে আমাকে কি নিতে হবে, যেহেতু কন্টিনিউয়াস তার মানে কি বিং নিতে হবে। তাহলে ক্রিকেট ওয়াজ বিং, তাহলে এখানে আমি কি নিলাম, বিং নিলাম। তো নেওয়ার পর এখন আমার যে মূল ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে মূল ভার্ব কি, প্লে। তাহলে এখানে কি দেব, প্লেড। তাহলে প্লেড, ক্রিকেট ওয়াজ বিং প্লেড। তারপর কি হবে, বাই হবে। তারপর এখানে যে সাবজেক্টটা আছে এটা অবজেক্টে গিয়েও অবজেক্টিভ ফর্ম হবে। তাহলে প্লেড বাই আস। তাই দেখো হয়েছে কি না। ইমরান আহমেদ, ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই আস, হ্যাঁ হয়েছে তোমারটা। তারপর আবদুল্লাহ কাইফ ক্লিয়ার, আবদুল্লাহ ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই আস। মেহেদি হাসান ক্লিয়ার। আচ্ছা, তাহলে সবার ক্লিয়ার। তাহলে বাকি আছে কোনটা, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে। পাস্ট পারফেক্টের ক্ষেত্রেও সহজ একটা দেই, আই হ্যাড। সহজ উদাহরণগুলো দিচ্ছি যাতে তোমরা রুলসটা ভালোভাবে তোমরা কি করতে পারো, রুলসটা ভালোভাবে অনুভব করতে পারো। তাহলে রুলসটা ভালোভাবে যাতে বুঝতে পারো, তোমার যাতে মুখস্থ করা না লাগে, এই কারণে আমি সহজ সহজ সেন্টেন্স দিয়ে দিচ্ছি, যাতে সেন্টেন্সগুলো সমাধান করলেই তোমার রুলস অটোমেটিক মুখস্থ হয়ে যায়। আচ্ছা, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, তাহলে এটা কি, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, এখন এইটাকে যদি আমি ভয়েস চেঞ্জ করি তাহলে দ্য ওয়ার্ক প্রথমে আসবে। তাহলে দ্য ওয়ার্ক প্রথমে চলে আসলো, দ্য ওয়ার্ক দিলাম। তো দেওয়ার পর আমার দেখো এখানে সাহায্যকারী ভার্ব আছে, তাহলে এখানেই চলে আসবে দ্য ওয়ার্ক হ্যাড। এখন যেহেতু সাহায্যকারী ভার্ব ছিল তার মানে আমাকে কি নিতে হবে, এই ভার্বটা নিতে হবে এখানে। তাহলে হ্যাড বিন, তাহলে হ্যাড বিন। তো আমার সাহায্যকারী ভার্বের কাজ শেষ। এখন কি করা লাগবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্ব কি, ডান বা এখানে ডু। তাহলে এই যে এখানে দেখো যে ডু ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে দেওয়াই আছে, তাহলে আমি এইটাই নেব। তাহলে ডান, তারপর কি হবে, বাই মি।
তাহলে এভাবে দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্মের সেন্টেন্সের হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তাহলে আশা করি যে পাস্ট টেন্সের যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এইগুলো সবার ক্লিয়ার। আবদুল্লাহ কায়েব, দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই মি। হ্যাঁ হয়েছে। আচ্ছা সবাই সঠিক অ্যান্সারই দিচ্ছ। মেহেদি হাসান মুন্না, পানি পানি। আচ্ছা আচ্ছা তাহলে এটা যেহেতু ক্লিয়ার সবার, ঠিক হয়ে গেল। আচ্ছা তাহলে এখন আমরা ফিউচার টেন্সটা শেষ করে দিই। সময় কত এখন? আচ্ছা তাহলে তোমাদের ফিউচার টেন্সটা করানোর কথা ছিল, কিন্তু সময় না থাকার কারণে, কারণ রুটিন অনুযায়ী এর পরের ক্লাস আছে, তো আজকে আর করানো হচ্ছে না কারণ সময় নাই। এরপরে এই ক্লাস এই রুমে আসলে অন্য ক্লাস আছে, তো রুটিন অনুযায়ী আমাদের সময়টা শেষ। তো যারা আজকের ইংলিশ 2 ক্লাসটা করলে তাদের তো এখানে অনেকেই কোর্সের বাইরেও আছে, তো সবাই কিন্তু ফ্রিতেই ক্লাসটা করতে পারছো। তো এর পরবর্তীতে যারা কোর্সের স্টুডেন্ট আর কি, তোমাদের সবাইকে কিন্তু এই যে তোমার প্রত্যেকটা গ্রামার পার্টের প্রত্যেকটা টপিক এইগুলো সাজেশন, আমরা যে সাজেশন বইটা তৈরি করছি এই সাজেশন বইটা তোমাদের কাছে পাঠিয়ে দেবো। সেই সাজেশন বইয়ের আলোকেই কিন্তু প্রত্যেকটা টপিক তোমাদেরকে শেষ করে দেওয়া হবে। সো তোমাদের কোনো চিন্তা নেই। আর যারা কোর্সে এখনও ভর্তি হওয়া নাই তারা কোর্সে ভর্তি হয়ে যাও। কোর্সে ভর্তি হলেই কিন্তু তোমরা ইংলিশ টুর বাকি ক্লাসগুলো পেয়ে যাবা। তো যারা কোর্সে ভর্তি হয়েছো তারা তো সাজেশনটা পেয়েই যাচ্ছ, আর যারা এখনও ভর্তি হয় না তারা সাজেশনটা কিনে নিতে পারো। আর বাকি ক্লাসগুলো করতে চাইলে তোমরা কোর্সে ভর্তি হতে পারো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আশা করি সবাইকে যা বোঝাচ্ছি সবাই বুঝতে পারছে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ক্লাসে।